আজকের এই ব্যস্ত জীবনে যেখানে আমাদের হাতে সময় খুব কম, সেখানে উপবাসের মতো একটি প্রাচীন প্রথা কি আদৌ প্রাসঙ্গিক? আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে একাদশী ব্রতের প্রাসঙ্গিকতা হয়তো আগের চেয়েও বেশি। আজ আমরা এই বিষয়টার আরেকটু গভীরে যাব। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা তো জানি একাদশী মানে চাঁদের একাদশ তিথি, কিন্তু এর পেছনে কি আরও কিছু আছে? অবশ্যই এর শুরুটাই বেশ চমকপ্রদ। তথ্যসূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এর ভিত্তি কেবল আধ্যাত্মিক নয়, মানে জ্যোতির্বিজ্ঞানিকও বটে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন চাঁদ পৃথিবীর এমন একটা অবস্থানে থাকে যার ফলে মাধ্যাকর্ষণ শক্তির তারতম্য ঘটে। ও, বলা হয় এই সময়ে উপবাস করলে তা শরীরের জলীয় অংশের ওপর একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। বা আমি তো ভেবেছিলাম এটা শুধু একটা ধর্মীয় নিয়ম, কিন্তু এর সাথে যে জ্যোতির্বিদ্যা আর শরীর তত্ত্বের মতো বিষয়ও জড়িয়ে আছে সেটা জেনে বেশ অবাক হচ্ছি। তার মানে এর মূল উদ্দেশ্য শুধু ভগবান বিষ্ণুর কৃপা লাভই নয়? ঠিক তাই। দেখুন, বিষ্ণুর কৃপা লাভ, পাপমোচন এবং মোক্ষ লাভ তো এর আধ্যাত্মিক লক্ষ্য, কিন্তু এর পাশাপাশি এটি মন, শরীর ও আত্মার এক গভীর সংযম সাধনা, নিজেকে পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া আর কি। এই পরিশুদ্ধির প্রসঙ্গে একটা কথা প্রায় শোনা যায়, যা আমাদের তত্ত্বসূত্রেও আছে। একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এখন অশ্বমেধ যজ্ঞ তো ছিল প্রাচীন ভারতের রাজাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সবচেয়ে বড় প্রতীক। সাধারণ মানুষের পক্ষে যা করা অসম্ভব। তাহলে এই তুলনার মানে কি? এখানেই বিষয়টার আসল সৌন্দর্য। এই তুলনা এটাই বোঝাচ্ছে যে রাজকীয় ক্ষমতা বা বিশাল আয়োজনের চেয়েও ভক্তি ও আত্মসংযমের পথ অনেক বড়। এটি একরকম আধ্যাত্মিক গণতন্ত্রের বার্তা দেয়, যেখানে সবচেয়ে বড় যজ্ঞের সমান পুণ্য অর্জনের সুযোগ রাজা থেকে সাধারণ মানুষ সবার জন্য উন্মুক্ত। নিজের শরীর ও মনকে নিয়ন্ত্রণ করাই এখানে সবচেয়ে বড় যজ্ঞ। তার মানে একাদশী হলো প্রত্যেকের জন্য নিজের ভেতরে করা এক ব্যক্তিগত যজ্ঞ। দারুণ ভাবনা। আচ্ছা, এই যে আত্মশুদ্ধি আর সংযমের কথা বলা হলো, সেটা অর্জন করার জন্য বাস্তবে ঠিক কি কি করতে হয়? নিয়মগুলো কি খুব কঠিন? নিয়মগুলো খুব নির্দিষ্ট, তবে কঠিন কিনা তা নির্ভর করে ব্যক্তির সংকল্পের উপর। মূলত নির্জলা বা ফলাহার উপবাস করা হয়। নির্জলা মানে জল ছাড়া, তাই তো? হ্যাঁ, একদম। আর খাদ্য তালিকায় চাল, ডাল বা কোনো শস্য রাখা হয় না। এর পাশাপাশি ক্রোধ, লোভ, মিথ্যাচারের মতো মানসিক বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে বলা হয়। অর্থাৎ এটা শুধু পেটের উপবাস নয়, ইন্দ্রিয়র উপবাস। কিন্তু একটা ব্যাপার লক্ষণীয়, কি খাওয়া যাবে না তার তালিকা যেমন আছে, তেমনি কি খাওয়া যাবে তারও উল্লেখ আছে। যেমন ফল, দুধ, বাদাম, সাবুদানা। দেখে মনে হচ্ছে শরীরকে দুর্বল করে ফেলা এর উদ্দেশ্য নয়, বরং নির্দিষ্ট কিছু খাবার থেকে বিরত থাকার উপর জোর দেওয়া হয়েছে। এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? একদম ঠিক ধরেছেন। উদ্দেশ্যটা শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং শরীরকে হালকা রাখা, যাতে মন সহজেই আধ্যাত্মিক চিন্তায় স্থির হতে পারে। আচ্ছা। শস্য জাতীয় খাবার পরিপাক হতে বেশি সময় নেয় এবং শরীরে একটা আলস্য তৈরি করে। তাই এই দিনগুলোতে এমন সাত্ত্বিক খাবার গ্রহণ করা হয় যা সহজে হজম হয় এবং শরীরকে সতেজ রাখে। বলতে পারেন এটা আত্মার জন্য একরকম ডিটক্স ডে। এই ডিটক্স শব্দটা শুনেই আমার মাথায় এলো, আমাদের হাতে থাকা সোর্সগুলো তো এর কিছু আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার কথাও বলছে। হ্যাঁ, এখানেই প্রাচীন প্রজ্ঞা আর আধুনিক বিজ্ঞানের একটা সুন্দর মেলবন্ধন দেখা যায়। বর্তমান সময়ে যাকে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি, তার অনেক উপকারিতার কথাই তো আমরা জানি। ঠিক। একাদশীর উপবাস হজমতন্ত্রকে বিশ্রাম দেয়, শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, আর মনস্তাত্ত্বিকভাবে একটা দিন নিয়ম মেনে সংযম পালন করলে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা যে বাড়ে, সেটাও পরীক্ষিত। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, একাদশী ব্রত শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জ্যোতির্বিজ্ঞান, মনোবিজ্ঞান আর শরীর তত্ত্ব সবই জড়িয়ে আছে। এটা একই সাথে বিশ্বাস, শৃঙ্খলা এবং সুস্থতার এক জোহা প্যাকেজ। ঠিক তাই। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবনার জন্য থেকেই দেয়। আমাদের তথ্যসূত্রগুলো তো খাবার এবং নিয়মের কথা বলেছে, কিন্তু আজকের এই ডিজিটাল যুগে প্রকৃত উপবাস বলতে কি বোঝায়?
ইন্টারেস্টিং প্রশ্ন। এটা কি শুধু খাবার থেকে বিরত থাকা, নাকি আধুনিক জীবনের অপ্রয়োজনীয় কোলাহল, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আর নেতিবাচক চিন্তা থেকেও নিজেকে একদিনের জন্য বিরত রাখার এক গভীর সাধনা?